অনেকে বলেন রাজনীতি সম্ভাবনার খেলা, আবার কেউ কেউ বলেন নো ইফ নো বাট। কিন্তু এবার বিষয়টা হচ্ছে এই যে যদি কিন্তুগুলো, সেই যদি কিন্তুগুলো রাজনীতির আঙিনায় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আজকে মনে হলো এই যদি কিন্তু নিয়েই একটা আলোচনা করা যাক, যেটা আমার ব্যক্তিগতভাবে যখন আমি হোমওয়ার্ক করছিলাম তখন মনে হয়েছিল যে খুব ইন্টারেস্টিং, আর সেটাকেই সেই জন্য আজকে আপনাদের সামনে টপিক হিসেবে নিয়ে এলাম। যদি 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল অন্যরকম হতো, যদি বিজেপি না জিততো এবার, তাহলে কি হতো পশ্চিমবঙ্গের? আজ এটাই আমাদের আলোচনার টপিক। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। 2026-এর বিধানসভা নির্বাচনের কি ফল হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু সেই ফলটার ফলে কি কি পরিবর্তন আমরা রাজ্য রাজনীতিতে, দেশের রাজনীতিতে সেগুলো দেখতে পাচ্ছি বা পরপর গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহে প্রত্যক্ষ করেছি, সেগুলো তো আমাদের সবারই তাই নিয়ে মিশ্র মতামত আছে। কিন্তু আজকে একটু টাইম লাইনে পিছিয়ে গিয়ে খানিকটা, যেটা অনেক সময় সিনেমার ফর্মুলা ব্যবহার করা হতো, যে একটা পার্টিকুলার পয়েন্টে গল্পটাকে থমকে দিয়ে যদি সেখান থেকে ভাবার চেষ্টা হয় যে যেটা বাস্তবে ঘটছে সেটা না হয়ে যদি অন্যরকম কিছু হতো, তাহলে কি কি হতে পারত। সত্যি যে আশঙ্কাগুলো নির্বাচনের আগে করা হচ্ছিল তার মধ্যে কতটা সারবত্তা ছিল? এই নির্বাচন সত্যি কি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির হোমল্যান্ডকে সুরক্ষিত করল? পশ্চিমবঙ্গে হিন্দুদের পরিস্থিতি নির্বাচনের ফলাফল এরকম না হলে কেমন হতে পারত? সেই ছবিটা সত্যি কতটা ভয়ঙ্কর, বা আদৌ কি ভয়ঙ্কর? আজকে এই সব কিছু নিয়েই বিশ্লেষণ করব। অনেকে বলেন যে 2021 তো আমাদের হাতের সামনে একেবারে টেমপ্লেটের মতো দাঁড়িয়ে রয়েছে। 2021-এর নির্বাচন পরবর্তী হিংসার ছবি, পোস্টপোল ভায়োলেন্সের ছবি আজও অনেকের মনে দগদগে, এবং পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত ট্রেন্ড সেটার হয়ে গিয়েছিল ভারতীয় রাজনীতিতে, যে যেখানে নির্বাচন একবার আসে এবং রক্তের সিকোয়েন্স তার আগে এবং পরে সেই নির্বাচনগুলোকে ফলো করে। আমরা এই ছবি কিন্তু শুধুমাত্র যে বিধানসভার ক্ষেত্রেই দেখতাম তা কিন্তু নয়, পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে এটা লাগাতার হারে আমরা দেখতাম। একটা ভয়, একটা চাপা, সন্ত্রাস, খুনোখুনি, এই ধরনের একটা রাজনীতির ভয়ঙ্কর চেহারা। লোকসভা নির্বাচনের পরেও আমরা সেই একই ছবি দেখতাম, আর বিধানসভার ক্ষেত্রে তো বলারই নেই। 2021 এবং তার আগে পরের পঞ্চায়েত নির্বাচনগুলো একেবারে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল, যেখানে বিরোধী দল আপনি করা মানে কার্যত আপনার প্রাণের দাম লটারিতে উঠে যাওয়া। শুধু কি নিছক কিছু খুন, জখম, রাহাজানি, মারপিট, এক দলের সঙ্গে আরেক দলের সংঘর্ষ, সেইখানেই ছবিটা আটকে ছিল? উত্তরটা বোধ হয় না। শুধু পোস্টপোল ভায়োলেন্সের বাইরে নিছক বিজেপি কর্মীদের, বা তারা যদি বিজেপি যদি সত্যি নির্বাচনে জিততে না পারতো, যদি এবারেও 2021-এর আমরা পুনরাবৃত্তি দেখতাম, তাহলে কি শুধু শাসানি, চমকানি, ঘর ছাড়া হয়ে থাকা, দিনের পর দিন গ্রামে বা শহরে ফিরতে না পারা, এলাকায় ফিরতে না পারা, ব্যাপারটা কি শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকতো? উত্তরটা বোধ হয় না। এবার আমরা চলে আসি এই 2026 নির্বাচনের আগে যে প্রচার পর্ব চলছিল, সেই প্রচার পর্বে একটা কথা বলা হচ্ছিল প্রকাশ্যে, জনসভায়, এজেন্ডায়, সংকল্পপত্রে, তৃণমূলের ক্ষেত্রে তাদের যে পার্টির ইশতেহার ছিল সেখানে। কিন্তু তার বাইরে যা কিছু বলা হয় না, বা রাজনীতির ক্ষেত্রে যেটা অব্যক্ত থেকে যায়, তার মধ্যে কি কি লুকোনো এজেন্ডা ছিল, সেই এজেন্ডাগুলো আমরা কতটা পড়তে পেরেছিলাম? গত 5 বছরের সিকোয়েন্সকে যদি আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট ধরে ধরে পোস্টমর্টেম করার চেষ্টা করি, তাহলে অনেকে বলছেন যে যদি এবারের নির্বাচনের ফলাফল অন্যরকম হতো, তাহলে খুব সহজেই একটা কাজ শুরু হয়ে যেত এতদিনে। অর্থাৎ এই যে 4 মে থেকে প্রায় এতগুলো দিন পেরিয়ে গেল এবং এতগুলো সপ্তাহ পেরিয়ে আমরা একটা অন্যরকম বাতাবরণ, একটা অন্যরকম আশা নিয়ে সামনে এগোচ্ছি,
তার উল্টো ছবিটা কেমন হতে পারত? আন্তর্জাতিক ফোরামে এতক্ষণে হয়তো একটা পৃথক বাংলার দাবি খুব জোরালোভাবে উঠে যেত, এবং সেই গ্রেটার বাংলা, সেটা যে ফর্মেই হোক না কেন, কেউ হয়তো বলেন গ্রেটার বাংলাদেশ, কেউ হয়তো বলেন একটা সার্বভৌম স্বাধীন বাংলা, কনসেপ্টটা যাই হোক না কেন, মানে বোতলটার ফর্ম যাই হোক না কেন, মদটা তাতে সেই একই থাকতো। তো সেক্ষেত্রে সেই ফর্মটা কীরকম হতো সেটা নিয়ে ডেফিনেটলি যতই মতান্তর থাকুক না কেন, এই রকম কিছু হয়তো দাবি দেওয়া ওঠা শুরু হয়ে যেত কোনো আন্তর্জাতিক ফোরামে, কোনো মঞ্চে, কোনো প্ল্যাটফর্মে। হঠাৎ কেউ এই ধরনের কিছু দুম করে মন্তব্য করে বসতেন, এবং আমরা অদ্ভুতভাবে আমাদের সীমান্তের ওপারে বাংলাদেশে এরকম দাবি কিন্তু 2026-এর নির্বাচনের আগে থেকেই শুনছিলাম, বা আরও প্রিসাইসলি বলতে গেলে গত 3 বছর বা তারও আগে থেকে বেশ কিছুদিন ধরেই শুনছিলাম। ইউনুস জমানায় সেটা খুব প্রবলভাবে সেই সুরটা চড়ছিল এবং আমাদের কানে খুব বেসুরও লাগছিল, সেটা কিন্তু আমরা দেখছিলাম। হয়তো ফলাফল পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যরকম হলে সেই সুরটা ওপার থেকে এবার এপারেও খুব স্পষ্টভাবে শোনা যেত। আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বেশ কয়েকটা সিরিজে লাগাতার অজিত ডোভাল, এনএসএ প্রধান, এনএসএ চিফ, তিনি কিন্তু পশ্চিমবঙ্গে এসেছিলেন বহুবার, বহু ক্ষেত্রে। কখনো তিনি সীমান্তবর্তী জেলাগুলোতে গেছেন একেবারে সশরীরে পরিস্থিতি খতিয়ে দেখতে, জরিপ করে নিতে সিচুয়েশান, বিএসএফদের সঙ্গে কথা বলেছেন, নিরাপত্তা কর্মীদের সঙ্গে সরাসরি নিজে গিয়ে তাদের ইনপুট দিয়েছেন বা তাদের থেকে ইনপুট নিয়েছেন, এবং অনেকে এর পেছনে জাতীয় নিরাপত্তা সংস্থা, তাদেরও কিন্তু একটা খুব স্পষ্ট আনাগোনা, সেটাও তারা অনেকেই দেখতে পাচ্ছিলেন। এবার বাংলা এবং ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে আমরা দেখছিলাম নির্বাচনের আগে একটা সুকৌশলে দূরত্ব তৈরি করে দেওয়ার চেষ্টা চলছিল, সেটাও খুব ভয়ঙ্কর একটা প্রবণতা ছিল। অর্থাৎ এই যে বহুবার কখনো সব কিছু যে সরকার ডিরেক্টলি বলছে বা কোনো রাজনৈতিক দল তাদের প্রকাশ্য মিটিং থেকেই যে বলছে তা কিন্তু নয়, অন্যান্য যে বিভিন্ন সংগঠনগুলো যেগুলো কার্যক্ষেত্রে হয়তো শাখা সংগঠনের ভূমিকা নিচ্ছিল, তাদের মুখ থেকেও আমরা বারবার দেখছিলাম বাংলা আর ভারতের অন্য রাজ্যগুলোর মধ্যে যে একটা বিভাজন তৈরির চেষ্টা, একটা আলাদা, আমরা সবার থেকে আলাদা, এই ধরনের কোনো কিছু এস্টাবলিশ করার একটা খুব প্রবল চেষ্টা বারবার আমরা শুনতে পাচ্ছিলাম। সেই তালিকাতেই হয়তো বারবার ওই বিহারিদের গুটখাখোর, মারোয়ারি, বর্গী বা এই ধরনের বিভিন্ন নামে ডাকা হচ্ছিল। হিন্দি একটা অন্য চোখে, অন্য প্রিজমে বাকি ভারতকে, গোবলয়কে, যেগুলো তাদের খুব প্রিয় পছন্দের শব্দবন্ধ, সেইভাবে চিহ্নিত করার একটা চেষ্টা হচ্ছিল, এবং বলার চেষ্টা হচ্ছিল যে বাঙালি কিন্তু একটা, তার একটা স্বতন্ত্র একটা অন্য সত্তা আছে। সেটা বারবার নির্বাচনের আগে কার্যক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দেওয়ার একটা চরম প্রয়াস ছিল। সেটা সরকারের তরফ থেকে ছিল, কখনো আমরা সরকারের এবং দলের তরফ থেকে, তৃণমূল দলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় একেবারে স্টেজ থেকে আমরা এই ধরনের মন্তব্য শুনেছি, বাংলাকে দখল করা যাবে না। এবং তৃণমূল দল তাদের যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনের প্রচারের আঙ্গিক হিসেবে তাদের গান, তাদের স্লোগান, তাদের রাজনৈতিক ন্যারেটিভ, এই সব কিছুতে এই বিষয়টাকে একটা অন্যরকম সলতে পাকানোর কাজে ব্যবহার করছিল, আমরা দেখছিলাম। আর আমরা কি দেখেছিলাম? একটা খুব দীর্ঘ পরিকল্পনা। এই জিনিসটাকেই আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য একটা সুদীর্ঘ পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার আওতাতেই আমরা পশ্চিমবঙ্গের একটা আলাদা লোগো দেখেছিলাম। সচরাচর ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর ক্ষেত্রেও আমরা যেটা দেখে থাকি যে সরকারি চিহ্ন বা সরকারি ছাপ, সরকারি লোগো বলতে তো অশোক স্তম্ভ, সেই 4টে সিংহ, 3টে সিংহকে সামনে থেকে দেখা যায় এবং চক্র। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা আশ্চর্যজনকভাবে একটা বয়ের আমদানি হতে দেখেছিলাম, যে ব নিয়েও কিন্তু বহু রাজনৈতিক বিতর্ক হয়ে গেছে। বিশ্ব বাংলার সেই ব, এবং সেই বয়ের অস্তিত্বটা, সেটাও কিন্তু খুব অদ্ভুত একটা ফর্মে ছিল। প্রথমত বিশ্ব বাংলা এই কনসেপ্টটাই সত্যি বলতে কি আমার কোনো দিন খুব একটা বোধগম্য হয় না। মানে বাঙালি বিশ্বজনীন বা বাঙালি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে, সেটা তো খুব স্বাভাবিক।
আজকে মার্কিন মুলুকেই আপনি চলে যান, কিংবা ইউরোপ চলে যান, অস্ট্রেলিয়া চলে যান, পৃথিবীর যে প্রান্তে চলে যান না কেন, সেখানে প্রবাসী ভারতীয়দের আপনি যদি দেখতে পান, যেখানে ভারত হচ্ছে পৃথিবীর প্রায় অন্যতম, বলা যেতে পারে চীনের পরেই সবথেকে বেশি জনসংখ্যার দেশ, এবং উপমহাদেশের ক্ষেত্রেও, দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রেও এই কথাটা সত্যি যে পৃথিবীর সমস্ত ভূখণ্ডে, সমস্ত জায়গাতে এই উপমহাদেশের মানুষজনের ফুটপ্রিন্ট পাওয়া যায়। তো তারা বিভিন্ন জায়গায় জীবিকার জন্য বিভিন্ন ক্ষেত্রে আছেন। অবভিয়াসলি সেখানে প্রবাসী ভারতীয়রা থাকলে একটা বাঙালি কমিউনিটিও আছে। তো সেখানে বিশ্ব বাংলা, অর্থাৎ বিশ্বের মধ্যে বাংলার একটা আলাদা অস্তিত্ব, এটা কিভাবে যে আলাদা করে ব্র্যান্ডিং হতে পারে, সেটা আমার কাছে সত্যিই মাঝে মাঝে খুব আশ্চর্য লাগতো, অদ্ভুত লাগতো, এবং খুব অদ্ভুত একটা কনসেপ্ট মনে হতো, বিচিত্র মনে হতো। বিশ্ববঙ্গ সম্মেলন সে তো বহু বছর ধরে হয়ে আসে। আর্টস, কালচার, সংস্কৃতির ক্ষেত্রে যে আদান প্রদানটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়, সেটা তো আগের জমানাতেও হতো রাজনীতিতে, সেটা তো আজকের ফেনোমেনা নয়। মানে গত 20 বছর যদি আমরা পিছিয়ে যাই, তখনও আমরা এই জিনিসটা দেখতে পাবো। সেটা আমাদের শহরেও হয়, অন্য পৃথিবীর যে কোনো শহরেও হয়। কিন্তু বিশ্ব বাংলা, অর্থাৎ আপনি লোগোটা চিন্তা করে দেখুন, একটা নীল গ্লোব আপনার খুব চেনা, যেখানে সমুদ্র আছে, পৃথিবীর সব বাকি মহাদেশগুলোর ভূভাগ আছে, তার মধ্যে হঠাৎ উঁকি মারছে উঠে একটা লার্জার দ্যান লাইফ সাইজের যেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বাঙালির অস্মিতার একটা চিহ্ন, একটা অস্ত্র হিসেবে। তো এই লোগোর যে ফর্ম, যে মোটিভটা, সেটাও যে খুব একটা সুবিধের নয়, সেটাও লোগোটাকে যদি খুব ওই মানসিকতা নিয়ে আপনি আজকে এই আমাদের অনুষ্ঠানটা দেখার পর একদম এই পয়েন্টগুলোকে মাথায় রেখে যদি আবার নতুন করে ওই লোগোটা ভালো করে খতিয়ে দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করছি। সেখানে কিন্তু পার্টিকুলার কোনো রাজ্যের ম্যাপ বা অন্য সমস্ত কিছু, একটা দেশ, সেটাকে একটা অগ্রাহ্য করার বা উহ্য রাখার একটা ব্যাপার কিন্তু আছে। ওই ম্যাপটার কোথাও, ওই লোগোটার কোথাও আপনি ভারতবর্ষের কোনো ম্যাপ বা এই ধরনের কোনো কিছু খুব গুরুত্ব দেখতে পাবেন না। ওই লোগোটার মধ্যেই একটা সাবলাইম যেন বার্তা ছিল, যে ভারত বা ভারতীয় ভূখণ্ড, তাদের ম্যাপ, তাদের রং, তাদের অস্তিত্ব, এই সমস্ত কিছুকে খানিকটা অস্বীকার করে একটা আলাদা হয়ে উঠে আসছে, বা একটা বাংলা, অন্য রকম বাংলা ইন সাম আদার ফর্ম, যেটাকে পশ্চিমবঙ্গও বলা যায় কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে। আজকে অবশ্যই যখন পশ্চিমবঙ্গ নামটা, তার উৎপত্তি, পশ্চিমবঙ্গ দিবস, এই সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক ন্যারেটিভ আছে এবং ইতিহাসে নতুন করে ফিরে যাওয়ার একটা তাগিদ বাঙালির মধ্যে তৈরি হয়েছে, তখন মনে হলো যে ওই বিশ্ব বাংলার বটা নিয়েও বোধহয় একটু নতুন করে খোঁজাখুঁজি একটু করা দরকার। এর সঙ্গেই আমরা আরও কী দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে গুজরাটি, মারোয়ারি, বিহারি, উত্তরপ্রদেশের মানুষ সবাইকে এক ধাক্কায় বহিরাগত চিহ্নিত করে দেওয়া। অথচ আপনি ভাবার চেষ্টা করুন যে শুধুমাত্র কলকাতা নয়, ভারতবর্ষের যে কোনো মেট্রো সিটির দিকে যদি আপনি তাকান, সেটা দিল্লি হোক, মুম্বাই হোক, চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, যেখানেই আজকাল জীবিকার টানে একটু চাকরির বেশি সুপরিসর থাকে, বন্দোবস্ত থাকে, সুযোগ থাকে, সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। আমাদের দেশে এত জনসংখ্যা, 140 কোটি মানুষের দেশ। তো যারা শিক্ষিত বেকার, তারা তো চাকরির জন্য ছুটছেন, তো তারা এই অপরচুনিটিগুলো, এই সুযোগগুলো তারা কাজে লাগাতে চাইবেন। তো ফলে শুধুমাত্র এই কারণের জন্যই একটা হিউজ পরিমাণ মানুষ, তারা এক শহর থেকে আরেক শহরে চলে যান। আরেকটা শ্রেণীর মানুষজন যান যারা একেবারে অর্থনীতিতে একেবারে নিচের পর্যায়ে থাকেন, সব থেকে নিচের ব্র্যাকেটে যারা থাকেন, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে, ওই দিন আনি দিন খাই হিসেবে যেখান থেকে তারা সব থেকে বেশি দৈনিক মজুরিটা পান, তারা সেখানে ছুটে যান। সেই মানুষগুলোও যান, সেই সংখ্যাটাও কম নয়। আপনি সেই সংখ্যাটা যেমন কলকাতা শহরে দেখতে পান, ভিন রাজ্যের এই ধরনের মানুষের সংখ্যার ক্ষেত্রে ঠিক তেমনি একইভাবে দিল্লি, নয়ডা, আপনি এই কমিউনিটিটাকে, এই অংশটাকে মুম্বাইয়েও দেখতে পাবেন। আর যদি কলকাতার ইতিহাসের দিক থেকে যাই, তৃতীয় ফ্যাক্টর, তাহলেও সেক্ষেত্রে দেখব যে ব্রিটিশরা যখন এখানে শাসন করত, বা তারও আগে থেকে কয়েকশো বছর ধরে এই শহরে একটা কসমোপলিটন কালচার ছিল। সেখানে
গুজরাতিরা ছিল, বড়বাজারে মারোয়ারি ব্যবসায়ীরা দীর্ঘ দীর্ঘ বহু বছর ধরে, বহু দশক ধরে তারা ব্যবসা করে আসছেন। বিহারি টানা রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন দিহারি মজদুর যারা দিন আনেন দিন খান, যারা উপার্জনের জন্য, তারা বিহার থেকে পশ্চিমবঙ্গে চলে আসতেন। আগে অবিভক্ত বাংলা ছিল, তার একটা অংশ ছিল এই অংশগুলো। সেখান থেকে মানুষজন বিহারের, এখনকার বিহারের বহু দূরবর্তী গ্রাম থেকে তারা এখানে ছুটে আসতেন, উত্তরপ্রদেশ থেকে আসতেন। এবং খুব অদ্ভুতভাবে গত কয়েক বছর ধরে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যবে থেকে তৃণমূল কংগ্রেস ওই কমফর্টেবল ন্যারেটিভটায় পৌঁছে গিয়েছিল বাঙালি বনাম বহিরাগত রাজনীতি, ঠিক তখন থেকেই আমরা এই শাখা সংগঠন হিসেবে বাংলা পক্ষ বা এই ধরনের বিভিন্ন সংগঠনের গলাতেও ওই একই ন্যারেটিভের একটা পুনরাবৃত্তি, একটা ইকো শুনছিলাম বারবার। এরপর চলে আসে কথায় কথায় বেশ কিছু চেনা শব্দবন্ধ তুলে আনা, যেখানে হিন্দি সাম্রাজ্যবাদ, হিন্দি এই বিষয়টাতেই একটা আপত্তি, সেটা বারবার ফুটে উঠছিল। হিন্দি সাম্রাজ্যবাদ এই কথাটা রীতিমতো ট্রেন্ডিং করে দেওয়া হয়েছিল মানুষের মনে, বারবার হাতুড়ির মতো আঘাত করে করে। হিন্দি সাম্রাজ্যবাদ কেন? হিন্দি সাম্রাজ্যবাদ তার কারণ একদম একেবারে পরিষ্কার রাজনৈতিক যে লড়াইটা, যে নিশানাটা, সেটা যে বিজেপির দিকে, সেটা বুঝতে কোনো সমস্যা নেই। কারণ এই হিন্দি বলয় বলে যে অংশটাকে চিহ্নিত করা হয়, উত্তর ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতের বেশ কিছুটা অংশ মিলিয়ে, যে অংশটায় দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম বেশ কিছু রাজ্যে, বেশ কিছু স্টেটে একেবারে কনসলিডেশন করে ফেলেছে পদ্মফুল, সেটাকেই বারবার নিশানা করা হয় এই হিন্দি সাম্রাজ্যবাদ বলে। কারণ হিন্দি সাম্রাজ্যবাদ বলতে আপনি তো নিশ্চয়ই চন্দ্রগুপ্ত মৌর্য কি অশোক কি সমুদ্রগুপ্তদের বোঝান না। তো হিন্দি সাম্রাজ্যবাদ বলতে ডেফিনেটলি এই সরকারকে বা এই বিজেপি এবং তাদের যে রাজনৈতিক কৌশল, সেটাকেই দাগিয়ে দেওয়ার একটা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত করার একটা চেষ্টা, সেটা আমরা বহু ক্ষেত্রেই দেখছিলাম, যেটা 2026 নির্বাচনের আগে একেবারে তুঙ্গে পৌঁছেছিল। আসলে হিন্দি ভাষাটা নিয়ে যে আপত্তিটা, সেই আপত্তিটা একটা অন্য উচ্চ গ্রামে নিয়ে যাওয়া, সেটা কিন্তু একটা ভোট রাজনীতির কৌশল হিসেবে কাজে লাগানো হচ্ছিল। এর সঙ্গে আপনারা চিন্তা করতে পারেন যে বাংলা ভাষার দিকটা কি দাঁড়িয়েছিল। হ্যাঁ, অবশ্যই আপনি বলতেই পারেন যে রাজ্যের নিজের ভাষা, বাঙালির নিজের ভাষা, সেই বাংলা ভাষার তার ছবিটা, সেখানেও কি রাজনীতি ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। আপনারা কতটা সেটা সূক্ষ্মভাবে খেয়াল করতে পেরেছেন বা পারেননি সেটা জানি না। ডেফিনেটলি সেটা নিয়ে আমাদের ইচ্ছে থাকবে যে আজকে আমরা যেরকম আলোচনা করছি, আজকে যেরকম অফ টপিকটায় আপনাদের আলোচনায় যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি, কখনো হয়তো এই পার্টিকুলার শুধু ভাষার পয়েন্টটা নিয়ে একটা আলাদা পর্ব করার, একটা আলাদা আলোচনা করার, যদি আপনাদের মনে হয় যে সেটা খুব প্রাসঙ্গিক হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ডেফিনেটলি সেই রকম একটা পর্ব নিয়ে আসব। স্কুল সিলেবাস থেকে চলিত যে ভাষা, মানুষের কলোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ডায়ালেক্টে কী কী চেঞ্জ আসছিল, কী কী পরিবর্তন আসছিল। হিন্দি নিয়ে আপত্তি, হিন্দি সাম্রাজ্যবাদ নিয়ে আপত্তি, ভাষা নিয়ে আপত্তি, চাকরির ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভাষা নিয়ে আপত্তি, এগুলো তো ছিলই, এগুলো তো চেনা। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখছিলাম যে স্কুলের সিলেবাসে বাচ্চাদের জন্য কী কী পরিবর্তন আনা হচ্ছিল, একেবারে কচি মন, কচি মগজ, সেটাকে টার্গেট করে আকাশ আসমান হয়ে গিয়েছিল। রামধনু আগেই পাল্টে রংধনু করে দেওয়া হয়েছিল। এগুলোর সঙ্গে একটা ধর্মীয় অনুষঙ্গও বারবার তুলে ধরা হতো যে রামধনু এটা নাকি উচ্চারণ করা যাবে না, কারণ সংখ্যালঘু বাচ্চারাও স্কুলে পড়ে। এখন তারা আমাদের সময়েও স্কুলে যেতেন, আপনার সময়েও স্কুলে যেতেন, তাদের আগে কখনো কিন্তু এই ধরনের কোনো আপত্তি মনে হয়নি, কারণ রামধনু যে স্পেকট্রাম, সেটার তো কোনো ধর্মীয় অনুষঙ্গ হয় না। এটা তো একটা সায়েন্টিফিক ফেনোমেনা, প্রকৃতির নিজস্ব দান হিসেবে দেখা হয়। কিন্তু এখন সব কিছুর মধ্যে ওই রাজনীতি জোর করে ঢোকানোর একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং আপনি যদি দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন, তাহলে সেটা আপনার জীবনের গত এত বছর ধরে রীতিমতো অঙ্গ হয়ে গেছে। এই হাইপার পলিটিসাইজেশন, সেটা তো অবশ্যই আমাদের একটা
খুব বিপজ্জনক প্রবণতার দিকে নিয়ে গেছেই। এর সঙ্গে আপনি যোগ করতে পারেন ডায়ালেক্টের যে ছোটোখাটো চেঞ্জগুলো করা হয়েছিল। আজকে আমি সেগুলো নিয়ে খুব বিস্তারিত বলছি না, কারণ ওই যে বললাম যে পরে ইচ্ছে আছে এটা নিয়ে একটা আলাদা পর্ব করার। তো কীভাবে কত সুপরিকল্পিতভাবে গানে, সিরিয়ালে, ডায়লগে, সিনেমায়, নাটকে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি বিজ্ঞাপন আপনি যেগুলো দেখতেন সেই বিজ্ঞাপনের ভাষাতেও প্রত্যেক মুহূর্তে আপনার কাছে, আপনার সামনে, আপনার অলক্ষ্যে আপনাকে জানতে বা বুঝতে না দিয়ে আপনার অসচেতনতার সুযোগ নিয়ে কিভাবে বাংলা ভাষাটাকে একটু 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 করে পরিবর্তন করে দেওয়া হচ্ছিল। একদিন সেটা নিয়েও আলোচনা করব। আর কি আমরা দেখলাম? আমরা দেখলাম লেখায়, নাটকে, সিরিয়ালে একটা ঢাকা কেন্দ্রিক যে বাংলা ভাষা, সেই উচ্চারণ, সেই ব্যবহার, শব্দের প্রয়োগ, সেই সমস্ত কিছুকে মিশিয়ে দেয়া হচ্ছে এপার বাংলার সঙ্গে। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে এপার বাংলার কোন বাংলাটা প্রামাণ্য হিসেবে গৃহীত হবে সেটা নিয়েও তো তর্ক থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। তর্কটা আজকে এটা অবশ্যই থাকতে পারে যে আজকে এখানে বর্ধমানের মানুষ, পুরুলিয়ার মানুষ, বাঁকুড়ার মানুষ বা বীরভূমের মানুষ হয়তো কলকাতা, হুগলি, হাওড়াতে গাঙ্গেয় অববাহিকায় যারা বাংলা বলেন তার থেকে একটু অন্যরকম ডায়ালেক্টে কথা বলেন। কিন্তু এক্ষেত্রে যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছিলাম বা শুনতে পাচ্ছিলাম কানে, আমাদের কানে খুব বিশদ দৃশ্য, খুব কর্কশ লাগছিল, সেটা কিন্তু ওই অঞ্চলভিত্তিক ডায়ালেক্টের কোনো টানাপোড়েন নয়। এটা সম্পূর্ণ একটা অন্য ব্যবহার। এর সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। অনেকেই বাংলা বলতে বলতে নিজের অবচেতনে ভুলে গিয়ে হয়তো খুব সহজেই, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই পেনিট্রেশনগুলো করাও বোধহয় খুব সহজ হয়ে যায়। এমন এমন কিছু ব্যবহার, এমন এমন কিছু উপলক্ষ নিয়ে আসা হচ্ছিল ভাষায়, যেগুলো সত্যিই আমরা জন্ম থেকে শুনিনি। ভাষায় অবশ্যই পরিবর্তন হয়, বিভিন্ন অন্য ল্যাঙ্গুয়েজের শব্দও এক একটা ভাষায় ঢুকে পড়ে, এগুলো সব সত্যি। কিন্তু যে জিনিসগুলো ঢুকছিল সেগুলো একটা প্যাটার্ন মেনে ঢুকছিল এবং উল্টোটা কিন্তু হচ্ছিল না। অর্থাৎ ভাষার ক্ষেত্রে যেটা হয় যে বাংলায় যেমন আগেও আমরা আরবি, ফার্সি প্রচুর শব্দ শুনতাম, আবার ঠিক তেমনি একটা ভাষা থেকে অন্য ভাষাতেও শব্দ যোগ হয়। পর্তুগিজ শব্দও বাংলায় আসে, আবার হয়তো কখনো কোনো বাংলা শব্দও অন্য ভাষায় ডিকশনারিতে ঢুকে পড়ে। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছিল না। এক্ষেত্রে ট্রাফিকটা খুব একমুখী ছিল, ওয়ান ওয়ে ট্রাফিক ছিল। এবার চলে আসি গর্গ চট্টোপাধ্যায় বা বাংলা পক্ষের মতো যে সমস্ত আমব্রেলা অর্গানাইজেশনগুলো ছিল, অর্থাৎ ছাতা সংগঠন হিসেবে যাদের আমরা চিহ্নিত করি, তাদের দিয়ে এই বাংলা বাঙালি অস্মিতার আড়ালে কিভাবে একটা বিচ্ছিন্নতাবাদকে প্রমোট করা হচ্ছিল। হ্যাঁ, অবশ্যই এটাকে বিচ্ছিন্নতাবাদ বলছি। বিচ্ছিন্নতাবাদ হয়তো রাজনীতির ন্যারেটিভ হিসেবে খুব ভারী একটা শব্দ, কিন্তু বিশ্বাস করুন এর থেকে ভালো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, বলতে বাধ্য হচ্ছি। কারণ শুধু এই বাংলা বাঙালি অস্মিতার আড়ালে সমস্ত কিছুকে চিহ্নিত করা হচ্ছিল। আপনার শহরকে চিহ্নিত করা হচ্ছিল, আপনি কি খাবেন, আপনি কিভাবে কথা বলবেন, আপনার চাকরি, আপনার জীবিকা, আপনার বংশ পরিচয়, আপনার প্লেটে কি মেনু থাকবে, আপনি কোথায় বেড়াতে যাবেন, সমস্ত কিছুতে একটা অদ্ভুত বিচ্ছিন্নতাবাদ বুনে দেওয়া হচ্ছিল আপনার সামনে। একটা জাল, অদৃশ্য জালের মতো তৈরি করা হচ্ছিল। তো সেটাও হচ্ছিল। আর কি হচ্ছিল আমরা দেখছিলাম, জনবিন্যাস বা ডেমোগ্রাফি খুব অদ্ভুতভাবে বদলাচ্ছিল। অনেকেই এটা নিয়ে হয়তো তর্ক করতে পারেন যে আপনি কিভাবে এই স্টেটমেন্টটা দিতে পারেন যেখানে এখনো পর্যন্ত সেন্সাস হয়নি। হ্যাঁ, হয়নি, কিন্তু এসআইআর হয়েছে এবং সেই এসআইআরে কি ফলাফল আমরা দেখেছি সেটা শুধুমাত্র ওই 27 লাখের বাদ যাওয়া, তার আগে 64 লাখের বাদ পড়া, শুধু সেই নিরিখে বলছি না। যখন 2027-এ আমরা একটা পুরোদস্তুর আদমশুমারি হতে দেখব, জনসংখ্যা নতুন করে আমরা হিসেব পাবো, তখন এই অঙ্কটা নিশ্চয়ই আপনাদের সামনে খুব পরিষ্কার হয়ে যাবে। এবং হয়তো আপনি নির্বাচনের পরে পশ্চিমবাংলার যে ছবিটা দেখছেন তাতে আস্তে আস্তে আপনারা বুঝতে পাচ্ছেন যে কোথাও থেকে যেন একটা উদ্বৃত্ত সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গ থেকে হঠাৎই উধাও হতে শুরু করেছে। ওই অংশটার কথাই বারবার বলার চেষ্টা করছি আজকে আপনাদের। সত্যি জনবিন্যাস বা ডেমোগ্রাফি যে পাল্টাচ্ছিল সেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলাগুলো, সীমান্তবর্তী জেলাগুলোর দিকে তাকালেও
সেই ছবিটা কিন্তু বারবার আমাদের সামনে উঠে আসছিল। এর সঙ্গেই চলে আসুন একটা কাল্পনিক তত্ত্ব, যেটা কিন্তু সরাসরি সংঘাতের দিকে আপনাকে ঠেলে দেয় এবং খুব বিপজ্জনক একটা পরিস্থিতি। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, এইরকম একটা থিওরি বারবার আপনার সামনে প্রচার করা হচ্ছিল। কোনো একজন তৃণমূলের মুখপাত্র তিনি টিভি ডিবেটে এসে বলছিলেন, কোনো একজন স্কলার বা সোকল্ড বুদ্ধিজীবী বা যারা এই সরকারকে আর কি পুরনো সরকারকে কাভার ফায়ার দিয়ে যাচ্ছিলেন, তারা হয়তো কোনো দিন কোনো বহুল প্রচলিত কাগজের 4 পাতার এডিটোরিয়ালে লিখে দিলেন এরকম একটা শব্দ, বাঙালি আক্রান্ত সর্বত্র, সারা ভারতবর্ষ বাঙালির এগেনস্টে অ্যাজ ইফ ষড়যন্ত্র করছে। এখন বাঙালি আক্রান্ত না বাংলা ভাষী আক্রান্ত, নাকি বাংলা ভাষায় কথা বলা কেউ কিন্তু তিনি এপার বাংলার অংশ নন সেরকম কেউ আক্রান্ত, এই সমস্ত কিছুটা মিলিয়ে একটা অদ্ভুত ভুল বোঝাবুঝি, একটা বিভ্রান্তি তৈরি করার খুব সুকৌশলে চেষ্টা ছিল। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, এখানে কিন্তু কখনো আপনার পাশের রাজ্য উড়িষ্যাকে টার্গেট করা হয়েছে, কখনো বলা হয়েছে গুরগাঁওয়ের কথা, কখনো বলা হয়েছে হরিয়ানার কথা, কখনো উত্তরপ্রদেশের কথা, কখনো মধ্যপ্রদেশের কথা। এমনকি আপনি যদি এই তালিকাটাকে খুব ক্লোজলি ফলো করেন বা একটু স্মৃতিতে জোর দেন, তাহলে আপনার মনে পড়ে যাবে যে গত কয়েক মাসে এই প্রচার যখন লাগাতার হারে চলছিল, কখনো কখনো সরাসরি পশ্চিমবঙ্গের আগের সরকারের আমলে এবং বাংলা পক্ষ বা এই ধরনের বিভিন্ন সংগঠনের আমলে, তখন কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের কথা বলা হচ্ছিল না, এমন অনেক রাজ্যের কথাও উঠে এসছে যেখানে হয়তো কংগ্রেস বা অন্য কোনো দল ক্ষমতায়, সেখানেও কিন্তু এই ধরনের অভিযোগ ঘুরে ফিরে আসছিল। এবং পরবর্তীকালে দেখা গেছে এই প্রত্যেকটা কেস, একেবারে কেস বাই কেস যদি হিসেব করা যায়, তাহলে 10-এর মধ্যে 8টা ঘটনার ক্ষেত্রে দেখা গেছে যে সেই ঘটনা কিন্তু অন্য। পুলিশ যখন তদন্ত করেছে বা জানতে পেরেছে, তখন জানতে পেরেছে যে এগুলো জাতিগত কারণে বা এথনিক কারণে আক্রান্ত হওয়ার ঘটনাই নয়, হয়তো পেশাগত কোনো রাইভালরি বা অন্য কোনো শত্রুতা, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেউ সুইসাইড করেছেন, সেটাকে অন্য রং দেওয়ার চেষ্টা হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। বকলমে যেটা চেষ্টা হচ্ছিল সেটা হচ্ছে একটা কসমো যে কালচারটা আছে, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, দেশের যে কোনো মেট্রো সিটিগুলোর, যে কথাটা আমি একটু আগেও বলছিলাম, সেই ফ্যাব্রিকটাকে নষ্ট করে দেওয়ার। কারণ যারা এটা করছিলেন তারা বোধহয় অঙ্কটা কষে নিয়েছিলেন, পাটিগণিতটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলেন যে কলকাতায় এই জিনিসটা শুরু করতে পারলে তাদের রাজনৈতিক ফায়দা থাকবে, কিন্তু তারা ভুলে যাচ্ছিলেন যে এই একই কসমো রিট্যালিয়েশনটা যদি একবার মুম্বাইতে বা নভি মুম্বাইতে ঘটতে শুরু হয়, যদি দিল্লিতে ঘটতে শুরু হয়, যদি এই একই জিনিসটা ভারতের অন্যান্য বড় শহরগুলোতে ছোঁয়াচে হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে সেখানে যে সমস্ত প্রবাসী বাঙালিরা আছেন, যারা কয়েক দশক ধরেও থাকতে পারেন কিংবা হয়তো সবে জাস্ট কয়েক বছরের জন্য গেছেন, তাদের কি পরিণতি হতে পারে। কিন্তু সেটা সত্ত্বেও এই আগুন নিয়ে খেলাটা চলছিল কারণ তারা মনে করছিলেন যে এই খেলাটা চালিয়ে গেলে পশ্চিমবঙ্গের নির্বাচনে, একটা 2026-এর নির্বাচনে বাঙালি অস্মিতায় একটা ডিভিডেন্ড পাওয়া যাবে। একেবারে শেষ পর্যায়ে আমরা আর কি দেখেছিলাম, যখন নির্বাচনের বাকি অন্য ইস্যুগুলো ব্যাকফুটে চলে গেল এবং সামনে চলে এলো মাছ মাংস ইস্যু। শেষ পর্যন্ত অন্য প্রদেশের খাদ্যাভ্যাসকে বিদ্রূপ করার মতো পর্যায়ে আমরা নেমে এলাম। রাজনীতি আমাদের ততটা নিচেও নামিয়ে দিল যে বাঙালি মাছ মাংস খায়, সুতরাং বাঙালি সুপিরিয়ার জাতি খাদ্যাভ্যাসের দিক থেকে। এখন এই ধরনের তুলনা আদৌ কতটা বাস্তবসম্মত, বা এইরকম আদৌ কোনো তুলনা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে? কিন্তু সেটাও আমরা দেখলাম। খুব গুরুত্বপূর্ণ এবং খুব সঙ্গীন কিছু জিনিসও আমরা এর আড়ালে, পর্দার আড়ালে ঘটতে দেখেছি। বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ এবং যোগাযোগ, এই যোগের বিভিন্ন নমুনা আমরা এনআইএর মাধ্যমে, র বা বিভিন্ন এই ধরনের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত বিভিন্ন রিপোর্টে আমরা তার উল্লেখ পেয়েছি। আমাদের সেগুলো অন্য ভারতের রাজ্যগুলোর তুলনায় ক্রমশ আমাদের লজ্জিত করেছে এক একটা ঘটনা যখন সামনে এসছে। এবং যোগাযোগ তো আমরা স্পষ্টতই দেখছিলাম, সেই যোগাযোগগুলো আমরা কখনো একেবারে ভোকাল ওয়েতেও দেখছিলাম, রীতিমতো ভিডিও ফুটেজে। বাংলাদেশের
রাস্তায়, ঢাকার রাস্তায়, কুমিল্লার রাস্তায়, সাতক্ষীরার রাস্তায় অনেক রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, আমজনতা, ক্লেরিক, ধর্মীয় যারা উলেমা, সেখান থেকে শুরু করে কোনো মৌলবাদী, তারা একেবারে স্পষ্টত প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলছিলেন যে তাঁরা পশ্চিমবাংলায় কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান। তো আর বুঝতে বাকি নেই যে এই যোগটা এবং যোগাযোগটা কতটা নিবিড় ছিল। এখন এই র্যাডিক্যাল অংশটার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর ফল শেষ হয়ে গেছে, নাকি তার একটা অন্য ফর্ম আমরা ৪ মে নির্বাচনের ফল বেরিয়ে যাওয়ার পরেও দেখব, সেটা তো সময় বলবে তার উত্তর। অনেকেই এই প্রশ্নটা বারবার করছিলেন যে এবারের যে নির্বাচনীর ফ্যাব্রিক, তাতে এই যে একের পর এক ঘটনা, যে মিথগুলো ক্রমশ বাস্টেড হলো, যে মিথগুলো আমরা হয়তো জানতে পারতাম না, যেগুলো শুধুমাত্র রাজনৈতিক তরজায় থেকে যেত, যদি ওই প্রমাণগুলো সামনে না আসতো, ফুটেজগুলো সামনে না আসতো, সেক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কতটা ইতিবাচক ভূমিকা ছিল। দেখুন, আপনি যে এবারে অন্তত একটা সঠিক নির্বাচনের মাধ্যমে পশ্চিমবাংলায় এই ডেমোক্রেটিক রাইটটা ইউজ করতে পারলেন, সেটার জন্যও ডেফিনেটলি আমাদের একটা কৃতজ্ঞতা প্রাপ্য, এবং সেটা ডেফিনেটলি জাতীয় নির্বাচন কমিশনের প্রাপ্য, সুব্রত গুপ্তর প্রাপ্য, যিনি এই নির্বাচনকে একটা যাতে প্রকৃত অর্থে নির্বাচন হয় তার জন্য চেষ্টার ত্রুটি রাখেননি। মনোজ আগরওয়াল চেষ্টার ত্রুটি রাখেননি। জ্ঞানেশ কুমারের কথা তো অবশ্যই বলতেই হবে। তো এই এত কিছু মিলিয়ে আমরা শেষ পর্যন্ত 2026-এর ৪ মে যে ফলাফল দেখেছিলাম পশ্চিমবঙ্গে, তাতে এই যে বৃহত্তর লার্জার কনস্পিরেসি যেটার কথা আমরা বলছিলাম, যে ওই সেই একটা অনুষ্ঠান হতো আমাদের ছোটোবেলায়, দ্য উইক দ্যাট ওয়াজেন্ট, তো এক্ষেত্রেও সেটা দ্য রেজাল্ট দ্যাট ওয়াজেন্ট, যেটা হয়নি কিন্তু যেটা হতে পারতো, সেটা হলে কি হতো, সেটা নিয়েই আমরা আজকের টপিকটা বেছে নিয়েছিলাম। এবং যেতে যেতে মনে হলো একটা ফুড ফর থট, একটা চিন্তার খোরাক আপনাদের জন্য ছেড়ে রেখে যাই। শেষ যে পয়েন্টটার কথা বলছিলাম, যারা এই প্রত্যেকটা এতগুলো দফার পরিবর্তন আনার চেষ্টা করছিলেন পশ্চিমবঙ্গে, যারা চাইছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটা অন্যরকম হোক, সেই শক্তিটা পশ্চিমবঙ্গের ভেতরেই যে শুধু ছিল তা তো নয়, তারা বাইরে থেকেও অপারেট করছিল। তো ৪ মের ফলাফল বেরোনোর পর তারা কি শেষ পর্যন্ত তাদের এজেন্ডা, তাদের মনোবাঞ্ছা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে? উত্তরটা বোধহয় এত সহজও নয়। তাহলে এরপর তারা আর কি করতে পারে? তাদের পরবর্তী টার্গেট, তাদের পরবর্তী আক্রমণের লক্ষ্য আর কি হতে পারে? তাদের হাতে কি অপশান খোলা, সেটাও কিন্তু ভাববার বিষয়। এবং অবশ্যই কোনো দিন সময় থাকলে সেটা নিয়েও আলোচনা করব, কারণ ওই যে বলছিলাম, দিনের শেষে এটা খুব চমৎকার একটা ফুড ফর থট মনে হলো। আজ এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ভিন্নধর্মী টপিকের আলোচনাটা আপনার ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা তো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের কোনো সাজেশান থাকে, অর্থাৎ অফ টপিক আলোচনার জন্য আপনি বিশেষ কোনো কিছু এই চ্যানেলে দেখতে চান বা শুনতে চান, তাহলে সেটাও আমাদের লিখে জানাবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমাদের পেজ খবরের ডানদিক, একই নামে, একই দিনে, একই সময় আমাদের কন্টেন্টগুলো আসে 2 প্ল্যাটফর্মে। যদি আপনি রাষ্ট্রবাদী হন, তাহলে অবশ্যই কিন্তু খবরের ডানদিকের পাশে থাকবেন। আপনাদের সাপোর্টটা আমাদের কাছে কিন্তু এই সবে মাত্র অল্প কয়েকদিন এই চ্যানেলের বয়স, কিন্তু তবুও আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এই রকমই খুব ইন্টারেস্টিং কোনো আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।